এখন রাত 8টা 10 বাজে। আজ 29শে আগস্ট। হঠাৎ একটু কাজে বের হলাম, শিবচর যাচ্ছি মাদারীপুর। আর মাদারীপুর যাইতে হলে অবশ্যই পদ্মা সেতু পার হতে হবে। এজন্য আমরা একেবারে পদ্মার সন্নিকটে, আমরা পদ্মা ব্রিজে উঠতেছি। মাত্র টোল দিয়ে বের হলাম। আমাদের জন্য, বাইকের জন্য আলাদা রাস্তা, মানে রাস্তাটা এমন এক জায়গায়, সেটা মেন রাস্তার বাইরে, মানে ফুটপাতের রাস্তা মূলত চলেন। আমাদেরকে এমন সম্মান দিতে দিতে আমাদেরকে একবারে রাস্তার বাইরে নেমে দিছে। কিন্তু দেখা গেছে যে পদ্মা সেতুর টোলের ম্যাক্সিমাম অনেকাংশে যেটা বাইকাররা দিয়ে থাকে, একটা বাইকে 100 টাকা, যেটা ভাবা যায় যেখানে সব জায়গায় 10 টাকা 20 টাকার বেশি টোল নেই, আর পদ্মা সেতু পার হইতে হলে 100 টাকা দেওয়া লাগে। প্রতিদিন হাজার হাজার বাইক আসা যাওয়া করে। আর এই মোটামুটি একটা ভালো ইয়া থাকে, কিন্তু আমাদেরকে মেন রাস্তাতে উঠতে দেওয়া হয় না। পদ্মা সেতু উঠতে হলে আমাদেরকে একবারে সাব রোড যেটা বলা হয়, ফুটপাতের রোড, সেই পথ দিয়ে আস্তে ধীরে আসতে হয়। আমরা মাত্র পদ্মা সেতু উঠতেছি, যদিও মূল পয়েন্টে পদ্মা সেতু এখনও যায় নাই। আমরা একটু পরে মূল পয়েন্টটা দেখাবো। মূল ব্রিজটা, এটা হলো কানেক্টিং রোড, কানেক্টিং ব্রিজ। পদ্মা সেতুর মূল ব্রিজে রাখ পর্যন্ত মূল ব্রিজের একটা নির্দেশনা আছে, বাম দিকে গেলে দেখা যায়। সেখান থেকে মূলত স্প্যানগুলো বসানো শুরু হয়েছে। আর এটা হলো জাস্ট ফ্লাইওভারের মতো কানেক্ট করা হয়েছে স্পেনের সাথে আর কি। মূলত এই রোডটা বাইকের জন্য আসলে সেফ, যদিও আমরা যাই বলি না কোনো খারাপ লাগে, আমরা মেন রোডে চলতে পারি না, কিন্তু আসলে এটা আমাদের জন্য করেছে, আমাদের কিছু বাইকারদের জন্যই। বাইকাররা আসলে আমরা আমাদের সম্মান নষ্ট করি, রাস্তাঘাটে উল্টাপাল্টা গাড়ি চালাই, ছাপড়িগিরি করি, যেটা আসলে কারণে দেয়। এই যে পিলার দেখা যাচ্ছে, এখান থেকে মূলত এই জায়গা থেকে আমাদের মূল পদ্মা শুরু। এখানে একজন সিকিউরিটি গার্ড অলওয়েজ থাকে, সিকিউরিটি থাকে এখানে। দুর্ঘটনা হলে তথ্যগুলো জানার জন্য, দেখানোর জন্য, হেল্প করার জন্য, অথবা কোনো ঝামেলা যেন না হয়, রক্ষণাবেক্ষণের কাজে ওরা থাকে সিকিউরিটি। আমরা যদিও স্পিড 60 অথবা 80 দেওয়া আছে, কিন্তু এখানে ওঠার পরে আসলে কেউ আর সেই স্পিড মানে না। মোটামুটি সবাই একটু সুযোগ পাইলে 100-120 করে টানা শুরু করে। আর ওই সময় আসলে সাধারণত অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আর ব্রিজ তো জানেন কখনো সোজা হয় না, এই যে সোজা দিয়ে মনে হচ্ছে এই বামে হয়। এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে, অথবা ব্রিজকে মানে টেকসই করার জন্য মূলত এই ব্রিজ, পৃথিবীর যত বড় বড় ব্রিজ আছে বাঁকা হয়, কখনোই একবার স্ট্রেট হয় না। বাঁকা হলে ব্রিজটা আসলে মজবুত হয় বেশি, এটার বৈজ্ঞানিক সূত্র আছে। এগুলা যারা জানালে জেনে নেবেন। আমার মনে একদিন প্রশ্ন জাগছিল, কেন ব্রিজগুলো বাঁকা হয়? ব্রিজ ছিল সোজা করতে, পরে এই প্রশ্ন উত্তর জানলাম যে না, বাঁকা না করলে টেকসই হয় না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই জন্য সাধারণত এটি ব্রিজ বাঁকা করে করা হয়, বড় বড় ব্রিজগুলো। আর যদি একটা বিশাল একটা ব্রিজ, যার কারণে এগুলা। তবে রাতের পদ্মা সেতু আসলে সুন্দর। দিনের বেলা হয়তো পাশে নদী দেখা যায়, তো এখন আর কিছু দেখা যাবে না, কিন্তু রাতের লাইটগুলো জ্বলতেছে। ওই পাশে হয়তো পুলিশের গাড়ি লাইট জ্বলতেছে, সিকিউরিটি কিছু গাড়ি চলাচল করে। আপনাকে আগে এই পদ্মা পার হইতে নাকি, আমি যদিও এর আগে পদ্মা সেতু তৈরি হওয়ার আগে কখনোই এই রোডে আসি নাই। পদ্মা সেতু তৈরি হওয়ার পর প্রায় 1-1.5 বছর পরে আসছি প্রথম, তারপরে আসি নাই। গত বছরে আসছিলাম, ওই যে ইয়েতে গিয়েছিলাম, আমাদের পেয়ারা বাগান সাতলাম চত্বর 2023 সালে গিয়েছিলাম। গত বছর না, 2023 সালে, তার মানে 24 সালে যাওয়া হয় নাই। না জানি 24-এ গিয়েছিলাম, মনে হয় 24-এ গিয়েছিলাম। যাই হোক, 1-1.5 বছর আগে গিয়েছিলাম, তখন প্রথম এই পদ্মা সেতু যায়। রাতের বেলা যায় না, দিনের বেলা এই পর্যন্ত সৌভাগ্য হয়েছে একবার ক্রস কান্ট্রি মারার সময়। আর দিনের বেলা আসলে পদ্মা সেতু পার হওয়া হয় নাই কখনো আমার, সবসময় রাতে যাওয়া হয়েছে, রাতে আসা হয়েছে। যেহেতু ওইদিকে ট্যুর দেওয়া হয় কম, এই জন্য আসলে ওইভাবে যাওয়া হয় না, আসা না। আমি প্রয়োজন নাই, ওই পেশায় আত্মীয়স্বজন যদিও আছে, খুব যাওয়া হয় কম। সে যশোরে অন্য রোডে যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি শিবচর, একটা কাজে যাচ্ছি, ব্যক্তিগত কাজে। আবার এখনই একটু পরে ব্যাক করব। তো পদ্মা সেতু আসলাম, একটু ব্লগ না করলে হয় না, এই জন্য একটু ব্লগ করতেছি। রাতের পদ্মা সেতু দেখতে ভালোই লাগতেছে। আমার সামনে আছে আমাদের ডিউটিন খ্যাত আরমান ভাই।
আসলে একা আসতে কোথাও ভালো লাগে না, রাতের বেলা আসতে একা আসতে ভালো নেই। তো ওনাকে বললাম, ওনার যদিও হসপিটালে ওনার পেশেন্ট আছে, উনি বলছেন বিকেলে পরে ফ্রি থাকবো। আমি তাহলে বিকেলে পরে ফ্রি থাকলে চলেন সন্ধ্যার পরে আমরা যাই। যেই বলা সেই কাজ, পরে উনি বিকালে ফ্রি হয়ে আমাকে ফোন দিল, তো বলেন ঠিক আছে বের হই। তার মাগরিবের আগে পরে আমরা বেরোলাম, বের হয়ে এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি আর কি। তো অনেক দিন পরে আসলে ঢাকার পরে, ঢাকা টোল বাজার পরে ডিরেক্ট পদ্মা সেতু আসা হয়েছে। এর আগে যতবার আসা হয়েছে মাঝখানে কোথাও ব্রেক দেওয়া হয়েছে, হয়তো দাঁড়ানো হয়েছে, আজকে আর দাঁড়ায়নি, একবার পদ্মা সেতুর কাছে চলে আসছি। আইসা একটু ব্রেক নিয়ে চাটা খেয়ে তারপর পদ্মা সেতুর উপরে উঠলাম। সামনে একটা গাড়ি হয়তো কোনো একটা বিপদে আছে, না হয়তো দাঁড়িয়ে ছবি জন্য একটা হবে। যেহেতু মাইক্রোবাস ওটা সিকিউরিটি গাড়ি, ওটা সিকিউরিটি গাড়ি, সমস্যা সিকিউরিটি সুরা দাঁড়াচ্ছে কোনো কারণে, যেহেতু ইমার্জেন্সির লাইট জ্বলতেছে। আমরা তারপরে নেমে যাবো, একটু পরে নেমে যাচ্ছি। মোটামুটি সময় খারাপ লাগে না, আমি চালাচ্ছি 55, 60, 65 এরকম করে চালাচ্ছি। হ্যাঁ, ভালোই দূরত্ব আছে, যদিও অ্যাকচুয়াল দূরত্বটা এখন মনে নাই। মোটামুটি ভালোই সময় লাগে পার হতে। আর এই পদ্মা পার হতে আগে দিনের মানে মানুষকে নাকি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো ফেরির জন্য। এই সেতুটা আসলে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগের একটা আশীর্বাদ। যে যাই বলুক, যত কিছু হোক, পদ্মা সেতু যত কাহিনী হোক না কেন, সবার উপরে এটা মানুষের উপকারেই লাগছে। হ্যাঁ, যেটা এর ভিতরে বিতর্ক থাকতে পারে, ওটা আমরা বিতর্ক দিকে না যাই। যাই হোক, যত কিছু হোক, এটা মানুষের চরম একটা উপকার হয়েছে। এবং এটার কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক, মানে যে যোগাযোগ ব্যবস্থার কারণে দেখা যাচ্ছে মানুষের অনেক সময় নষ্ট হইতো, সেটা আর এখন আর হয় না। এরকম স্থাপনাগুলা আসলে এগুলা কখনো, এগুলার উপকারিতা কখনো অস্বীকার করা যায় না। আর এসব জায়গায় আসলে একটু রিল্যাক্স মোডে গাড়ি চালাতে ভালো লাগে। মোটামুটি রিল্যাক্স মোডে চালাচ্ছি, 60, 65, 60, 62 এরকম স্পিড। আর রাতের বেলা হাইওয়েতে আসলে একটু ঠান্ডা লাগে। আমি ভুল করে উইন্ড ব্রেকার নিয়ে আসি নাই, যার কারণে একটু ঠান্ডা লাগতেছে। ফুল হাতা গেঞ্জিও আসি নাই, টি শার্টও আনি নাই, যেহেতু চলে যাবো তাড়াতাড়ি এই জন্য। কিন্তু দেখলাম যে না, এখন আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই। তবে এই ঠান্ডা খারাপ না, ভালোই লাগতেছে। হ্যাঁ, প্রায় শেষের পথে আমরা ওই যে নেমে যাবো, একটু নেমে যাবো, পদ্মা সেতু প্রায় শেষের পথে। এখন আমরা দিশানা দেখবো কোন জায়গায় শেষ হবে। শুরুর যেরকম একটা নির্দেশনা আছে, শেষ হওয়ার একটা নির্দেশনা, সেখান থেকে কানেক্টিং রোড, তারপরে আমরা ভাঙ্গা রোডের দিকে চলে যাব। যদিও শিবচর যাব, 5 চর বাম দিকে নেমে যাব আমরা। 5 চরে কাজ শেষ করে আবার ব্যাক করবো, হয়তো আধা ঘন্টার মধ্যে ওই জায়গা থেকে ব্যাক করবো, সময় লাগবে না। তবে রাতের পদ্মা সেতু আসলেই সুন্দর, আসলে অসাম। এখানে আসলে আসলে বাইক রাইড করার সময় যেভাবে যত সৌন্দর্য মানে অবলোকন করা যায়, সেটা আসলে অন্য কোনো গাড়িতে বসে ওইভাবে অত সুন্দরভাবে পদ্মা সেতুর দৃশ্য অবলোকন করা যায় না। অনেকে দাঁড়িয়ে এখানে আড্ডা দিচ্ছে, যদিও এখানে দাঁড়ানো নিষেধ, যদিও কোনো সিকিউরিটি নাই, এখন আগের মতো না। এই যে চলে আসছি আমরা পদ্মা সেতুর শেষ সীমানা, এটাই শেষ সীমানা। এখানের পরে পদ্মা সেতুর পরে কানেক্টিং, তারপর এই যারা পুরোটাই কানেক্টিং ব্রিজ, এটা পদ্মা সেতুর মূল অংশের সাথে না। মোটামুটি ভালোই সময় লাগলো, যদি আমরা একটু স্পিড কম ছিল গাড়ির, একটু নর্মাল স্পিডে আসছি। বাম পাশে অনেক সুন্দর, এটা হলো মোটামুটি সেনাবাহিনীর ক্যাম্প। এদিকে এই পাশে আমরা সামনে দিয়ে সেনাবাহিনী ক্যাম্পে ঢোকার ব্যবস্থা আছে। সেনানিবাস মূলত আর কি, পদ্মার এই পারে একটা সেনানিবাস, পদ্মা সেনানিবাস, সেটার নাম হলো পদ্মা সেনানিবাস। যে মূল গেটটা, এই পদ্মা সেনানিবাসের মূল গেট এদিকে। অনেক কিছু আছে এই ব্রিজকে কেন্দ্র করে, সাধারণত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজে এখানে সেনানিবাস ঘটেছে। সেনানিবাসের আশেপাশে অনেক মার্কেট গড়ে উঠেছে জায়গা। আসলে একটা স্থাপনা হলে আশেপাশে অনেক পরিবেশ অটো উন্নত হয়ে যায় স্থাপনা উপলক্ষে। যাই হোক, আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম, এখন যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে।